Good morning, welcome to my Facebook blog. আমার লাস্ট ভিডিওটায় যেখানে খুকু ছিল, মা ছিল, মাকে আমি একটা কানের দুল দিয়েছিলাম, সেখানে বেশ কিছু কমেন্ট পড়েছিল। যদিও নেগেটিভ কমেন্টস না, আমি ডিলিট করে দিই। তার কারণ হচ্ছে আমি দেখতে পছন্দ করি না নেগেটিভ কমেন্টস, তাই জন্য। যাই হোক, কমেন্টসগুলোর রিপ্লাইটা আমার মনে হয় দেওয়া উচিত, না হলে খুব অন্যায় হবে নিজের সাথে। ওকে, তো অনেকে লিখেছো সারাদিন মাকে নিয়ে এত ন্যাকামো কিসের। অনেকে লিখেছো মাকে আমরা সবাই ভালোবাসি, এত দেখাই না, তুমি কেন এত দেখাও। আরো একজন লিখেছো সারাদিন মা মা, কেন বাবাটা কি করেছে? বাবা কিছু করেনি? সবাই জানো, তাও প্রশ্ন। ওকে, তো প্রশ্নগুলোর উত্তর একটুখানি দিই। ছোটবেলা থেকে আমি যেভাবে মানুষ হতে চেয়েছি, আমি ঠিক সেভাবে, মানে আমি যা করতে চেয়েছি আমি ঠিক তাই করেছি। কিরকম একটু এক্সাম্পল দিচ্ছি। আমার না, মানে গরম হোক ঠান্ডা হোক, আমি সবসময় মায়ের সাথেই ঘুমাতাম, কারণ একটাই ঘর ছিল। আলাদাও যে ঘুমানো যায় সেটা আমি কখনো জানতাম না, আর জানলেও তখন হয়তো ঘুমাতাম না। তো সারাদিন আমি মায়ের সাথে চিপকে ঘুমাতাম, কারণ ওই মায়ের ওই গায়ের গন্ধ ছাড়া আমার ঘুম হতো না। তো সেটা গরম হোক বা শীত, সারাক্ষণ চিপকে ঘুমাতাম। মায়ের হয়তো, মানে কেউ সারাক্ষণ চিপকে থাকলে না খুব ইরিটেশন হয়, তো মায়ের হয়তো সেটাই হতো। কিন্তু মা কখনো আমাকে দূরে ঠেলে দেয়নি, মা কখনো বলেনি দূর যা এখান থেকে, এরকম আমার সাথে কখনো করেনি। সেকেন্ড, ছোটবেলায় না আমার খুব শ্বাসকষ্ট হতো দৌড়াদৌড়ি করলে। তো আমি বাড়িতে বসে পুতুল খেলতাম বা খেলনাবাটি খেলতাম, কারণ অপশন কিছু ছিল না, না আমি মাঠে যেতে পারবো না অন্য কোথাও যেতে পারবো। একদম সোনারপুর মোড়ের ওপর আমার বাড়ি ছিল। আমি পুতুল খেলতাম বা খেলনাবাটি কিনে দিতাম, আমি সেগুলোই খেলতাম। তো অনেক লোকে অনেক কথা বলতো, পুতুল কেন খেলছে বা খেলনাবাটি কেন খেলছে, ওই মাঠে পাঠা। মা চুপ করে প্রত্যেকের কথা হজম করতো। মা কখনো আমাকে প্রেশার ক্রিয়েট করেনি, তো শ্বাসকষ্ট হচ্ছে তো কি হয়েছে, যা বাইরে যা, তোকে মাঠে গিয়ে খেলতে হবে, কখনো প্রেশার ক্রিয়েট করেনি। আমি বাড়িতে যেভাবে খেলে আমি বড় হচ্ছি, মা আমাকে ঠিক সেইভাবেই খেলে বড় হতে দিয়েছে। এবারে হচ্ছে আসি কাজের ব্যাপারে। একটু বড় হলাম যখন আমি বুঝলাম যে চাকরি বাকরি বা পড়াশোনাটা ঠিক আমার জন্য নয়, মানে আমি ঠিক পড়াশোনায় ভালো নই, বা ভালো হলেও আমার ঠিক বেরোচ্ছে না যেটা সবাই এক্সপেক্ট করে। তো মা কখনো আমাকে প্রেশার ক্রিয়েট করেনি যে কেন পড়ছিস না, কেন কেন রেজাল্ট ভালো হচ্ছে না, কেন কিছু হচ্ছে না, নেভার। সাডেনলি আমার মনে হতে লাগলো যে আমি তাহলে কি করব বড় হয়ে, সবাই সবাইকার মতো পরিবারে এত অভাব রয়েছে, আমাকে তো কিছু একটা করতে হবে। দেন আই রিয়েলাইজ যে আমি অ্যাক্টিং করতে পারি, অ্যাক্টিংয়ের জন্য ট্রাই করি। মাকে বললাম আমি অ্যাক্টিংয়ের জন্য ট্রাই করব। মা আমাকে বললো হ্যাঁ ওকে কর, আমি খুঁজে দেবো, পেপারে দেখ আজকাল অ্যাড ফ্যাড দিচ্ছে। সেখান থেকে গেছিলাম কয়েকটা জায়গায়, আপনারা কখনো যাবেন না, তার কারণ সবগুলো ফেক। আমি সোনারপুর থেকে ঢাকুরিয়া অবধি, আমি তখন ক্লাস 7-এ পড়তাম, আমি একা একা ট্রেনে করে যেতাম। মা আমাকে কখনো আটকায়নি, মা আমাকে বলেনি কেন ট্রেনে করে যাবি একা একা, কখনো বারণ করেনি। আর এই যে একা একা যেই মানুষগুলো নিজে নিজে বড় হয়, সেই মানুষগুলো না অনেক সময় রাস্তা থেকে হারিয়ে যায়। মানে তারা হয়তো মদমাতাল হয়ে যায়, বন্ধুদের চক্করে পড়ে, বা মেয়েবাজ হয়ে ওঠে, এই সমস্ত কিছু করে। বাট বিশ্বাস করুন, আমাকে আমার যে এই ফ্রিডমটা যে আমাকে মা দিয়েছিল, তাই জন্য আমার কখনো মনে হয়নি যে ও কাজ হয়ে গেছে যাই একটুখানি ওর বাড়ি থেকে ঘুরে আসি, ও কাজ হয়ে গেছে বা দুটো টাকা আছে যাই একটু বাংলা কিনে খাই, এই ধরনের কখনো মনে হয়নি আমার। আমি আমার মতো বড় হয়ে গেছি, আমি আমার মতো অভিনয়ের জায়গা খুঁজে নিয়েছি, আমি মানুষের সাথে কথা বলে নিজেই অভিনয়ের রাস্তা তৈরি করে ফেলেছি। তবে হ্যাঁ, অভিনয় করতে গেলে একটা পোর্টফোলিও দরকার হয়। বাবা কিন্তু আমাকে
সেই পোর্টফোলিওটা করে দিয়েছিল। শুরুর পোর্টফোলিওর কথা বলছি, যেটা দিয়ে আমি জুনিয়র আর্টিস্টের কাজ পেয়েছি। তারপর তো ফটোগুলো আমাকে স্নেহাশিস তুলে দেয় বা আরও অনেক তুলে দেয়, সেগুলো সব আমি নিজে খুঁজে নিয়েছি। যাই হোক, তো এইভাবে আমি আমার মতো বড় হয়েছি, যেখানে কোনো রকম রুকাওয়াট ছিল না যে এখানে কেন যাচ্ছ, এটা কেন করছো। তারপরে যখন আরেকটু বড় হলাম, দাদাইয়ের বন্ধুর বাড়ি শান্তিপুরে ছিল, আমি একে একে শান্তিপুর অবধি চলে গেছি। গিয়ে ওদের একটা দোকান ছিল, ওই দোকানে বসতাম, আমার খুব ভাল লাগতো দোকানে বসতে। তো জগদ্ধাত্রী পুজোয় অনেক দিন একা ছিলাম ওই বাড়িতে, মানে ওদের সাথে ছিলাম। মা কখনো জিজ্ঞেস করেনি যে কেন আসছিস না। মা আমাকে রোজই ফোন করে জিজ্ঞেস করতো ভাল লাগছে ওখানে থাকতে, ঠিক আছে ঠিক আছে। কখনো বলেনি আমার ভাল লাগছে না তুই চলে আয়, হয়তো আমার ভালো লাগতো না, বাট ওই যে চাপিয়ে দেওয়া জিনিসটা আমাকে মা কখনো করে দেয়নি। তো এইসবের কারণে আমার মনে হয় আমি মানুষটা একটু অন্যরকম হয়েছি। আমি মানুষটা একটু মাঝখানে অবশ্য প্রচন্ড বন্ধু, প্রচন্ড এখন ফিরতে পারছি না, রাত হবে, প্রচন্ড বন্ধু ওরিয়েন্টেড হয়ে গেছিলাম। সবকিছু না মা মানে লাইফের উপর ছেড়ে দিয়েছিল। মা তখনও আমাকে কিছু আটকায়নি, কিন্তু তখনও আমাকে কোনো রকম বলেনি কেন সারাদিন বন্ধুদের সাথে ঘুরে বেড়াচ্ছিস, কেন কি করছিস, বাড়িতে এত বন্ধু আসছে, মেয়েরাও বাড়িতে আসছে, মেয়েরাও রাতে আসছে, কেন আসছে, কোনো প্রশ্ন করেনি আমাকে। আমার কাছে এত ফ্রিডম ছিল যে বলে বোঝাতে পারবো না। ইনফ্যাক্ট এখনো আছে। এই যে অতিরিক্ত ফ্রিডম হলে আমার মনে হয় যে মানুষগুলো খুব একটা খারাপ হতে পারে না, মানে এটা আমার নিজের লাইফ থেকে দেখা আর কি। তো যাদের খারাপ হওয়ার তারা হয়েই যায় হয়তো। তো মা আমাকে এরকমও বলতো, আমাকে আর দাদাকে যদি মদ খেতে হয় তাহলে বাড়িতে এসে খাবে। বড় হওয়ার পর বলতো কখনো যাতে এরকম না দেখি যে রেখা দিই আপনার ছেলে তো মদ খেয়ে পড়ে আছে, এসে নিয়ে যান, এই ধরনের কথাগুলো যাতে না শুনতে হয়। যদি খেতে হয় মদ, বাড়িতে খেও। ইনফ্যাক্ট আমি আর দাদা যখন কোনো অকেশন হতো, হোলি বা কিছু, আমি আর দাদা বিয়ারও খেয়েছি বাড়িতে। তো এইরকম একটা ভাবে আমরা দুজন বড় হয়েছি। তারপর তো ধীরে ধীরে বুঝতে পেরেছি যে না, মদ খাওয়াটা উচিত নয়। তার কারণ হচ্ছে আলটিমেট কোনো লাভ নেই, মানে সাময়িক নেশার জন্য নিজের শরীরকে কষ্ট দেওয়ার কোনো মানে হয় না। তো এই রিয়েলাইজেশনগুলো হতোই না যদি না আমাকে তখন মা আটকাতো। মানে মা যদি আটকে দিত তাহলে কেন আটকাচ্ছে, এটাই করতে হবে, এরকম মনে হতো। তো আমার মনে হয় মা আমাদেরকে খুব ভালোভাবে মানুষ করেছে, আর এই মানুষগুলো আর 5টা মা হয়তো করতে পারে না। তো সেই জন্য আরো যত বড় হচ্ছি তত মনে হচ্ছে যে পরিবারে যেই জিনিসগুলো নেই, বা পরিবারটাকে কিভাবে গোছানো যায়, বা কি কি হারিয়েছিল মা, সবগুলো না, মানে আমি রাত্রেবেলা যখন ভাবি যে হোয়াট নেক্সট, আমি তখন ভাবি যে আমি এই জিনিসগুলো করতে চাই। আমি আরো মায়ের জন্য একটা বড় একটা হার বানাতে চাই, মায়ের জন্য একটা মোটা বালা বানাতে চাই, যেগুলো মার জীবনও কোনোদিনও পড়েনি। এই জিনিসগুলো মাকে আমি সবকিছু দিয়ে রাখতে চাই, সবভাবে ভালো রাখতে চাই। আর এতে যদি আপনাদের খুব সমস্যা হয়ে থাকে তাহলে দয়া করে আপনারা আসতে পারেন আমার ব্লগ থেকে, আমার কোনো সমস্যা নেই। কিন্তু আমি মানুষটা এরকমই, আমি মানুষটা এভাবেই মাকে ভালোবাসবো, আর এভাবেই ভিডিও করে আপনাদেরকে দেখাবো। আর ইউথকে ইন্সপায়ার করাটা আমার মেন মোটো। যারা ফ্যামিলি থেকে বিচ্যুত হয়ে যাচ্ছে, যারা ফ্যামিলিকে খুব বেশি কেয়ার করে না, আমার মেইন টার্গেট তারা, যে এটা হচ্ছে ফ্যামিলি, যে এভাবে হচ্ছে রাখতে হয় পরিবারকে, টাকা পয়সাগুলোকে এভাবে ইনভেস্ট করতে হয়। এটাই হচ্ছে বক্তব্য আমার। মা আমাদেরকে খুব ভালোভাবে মানুষ করেছে, তাই জন্য হয়তো আমার মনে হয় না যে এখনো ইন্ডাস্ট্রিতে কাজ করেও সিগারেট খাই। আমার মনে হয় না এখনো ইন্ডাস্ট্রিতে কাজ করে রোজ মদের নেশায় পার্টি করে আমি অ্যাক্টার, আমি ডিজে, আমি প্রত্যেক দিন ডিজে বা পাব এগুলোতে ঘুরে বেড়াবো, আমি অ্যাক্টার, প্রচুর মেয়েকে SMS করে প্রচুর মেয়েদের সাথে এদিক ওদিক করবো, এগুলো আমার কিচ্ছু মনে হয় না। থ্যাংক ইউ সো মাচ মা আমাদেরকে এত ভালোভাবে মানুষ করার জন্য। আর আমরাও খুব ভালো, ডেফিনেটলি আমরা খুব ভালোভাবে বিষয়গুলো বুঝতে পেরেছি। থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য। টাটা।
আরেকটা কথা তো বলতেই ভুলে গেলাম, অনেকে লিখছো রিয়াজের সাথে বন্ধুত্ব ছেড়ে দাও, দেখতেই পাচ্ছ কি হয়েছে। মা আমাকে এটাও কখনো শেখায়নি যে মুসলিম মানে তাদেরকে টেররিস্টই ভাবতে হয়, যে মুসলিম মানে তাদের বাড়িতে যেতে নেই, যে মুসলিম মানে তাদেরকে টাচ করতে নেই। কখনো শেখায়নি আমাকে। আশা করি আপনারা এই কয়েকজন মানুষের জন্য একটা সম্প্রদায়কে খারাপ বলা বন্ধ করবেন। তার কারণ আমরা প্রত্যেকেই মানুষ, এটা আমরা সবাই জানি। তো বিবেচনা করে দেখবেন। থ্যাংক ইউ।